নমস্কার, সুপ্রভাত। সকলকে স্বাগত জানি লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে আজকের ব্লগটা শুরু করছি। তবে আজকের ব্লগটা শুরু করার আগে সকলকে আরও একবার জানাতে চাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকালবেলা ঘুম থেকে উঠে যখন আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ি না, মনে এক আলাদাই উত্তেজনা অনুভব করি। খুব ভালো লাগে, বিশ্বাস করুন। প্রত্যেকটা কমেন্টে আপনাদেরকে খুব চেষ্টা করি রিপ্লাই করার জন্য। তবে হ্যাঁ, আপনাদের মনে অনেক 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 কোয়েশ্চেন থাকে, আপনারা কোয়েশ্চেনও করেন। যথাসম্ভব আমি খুব চেষ্টা করি উত্তর দেওয়া, কিন্তু কমেন্টের মাধ্যমে সব প্রশ্নের উত্তর হয়তো আমি ভালো মতো নাও দিতে পারি। তাই আমি ওর বাবা ঠিক করেছি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে একদিন আপনাদের সামনেই হাজির হব। সরাসরি আপনাদের প্রশ্নের উত্তরগুলো আপনাদেরকে দিতে পারলে আমরাও খুব খুশি হব। তাই আপনাদের যা যা জিজ্ঞেস করার আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি অবশ্যই সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আপনাদের সকলের সামনে খুব তাড়াতাড়ি আসবো। আমার প্রেগনেন্সি নিউজ পাওয়ার পর আপনারা অনেকেই আমাকে অনেক কংগ্রাচুলেট করেছেন, অনেক অনেক আশীর্বাদ দিয়েছেন। এর থেকে বড় চাওয়া পাওয়া কিছু কি লাইফে থাকতে পারে? বিশ্বাস করুন, আপনাদেরকে চিনি না, জানি না, সরাসরি দেখাও হয় না, কিন্তু আপনারা যখন এই সুন্দর সুন্দর কথাগুলো লেখেন না, সত্যি আমি ওর বাবা বসে বসে ভাবি এইগুলো কি আমাদের জীবনে পাওনা ছিল। বিশ্বাস করুন, খুব খুব ভালো লাগে। জীবনে টাকা পয়সা দিয়ে তো অনেক কিছু কেনা যায়, আশীর্বাদ কি কেনা যায়? আর এই আশীর্বাদটার সাথে থাকলে আমার মনে জীবনে অনেক দূর এগিয়ে যাওয়া যায়। আমাদের নতুন সদস্যের জন্য আপনারা অনেক শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, ব্যাস আমাদের জন্য এইটুকুই যথেষ্ট। মিঠিকে আপনারা এত ভালোবাসা দেন, আমাকে অনিন্দকে এত আশীর্বাদ করেন, তার উপর আমাদের ছোট্ট নতুন সদস্যের জন্য আপনারা কত ভালোবাসা পাঠিয়েছেন, কত আশীর্বাদ পাঠিয়েছেন। ব্যাস আমাদের জীবনে এটাই সবথেকে বড় উপহার। সারা জীবন মনে রাখবো, কথা দিলাম। তবে আজকের ব্লগটা আমার জীবনে ঘটে যাওয়া সব থেকে খারাপ অভিজ্ঞতা নিয়ে ইচ্ছে হলো আপনাদের সাথে শেয়ার করি। আমি কখনো চাই না আমার সাথে যেটা হয়েছে সেটা আপনাদের সাথে হোক। সকাল সকাল তড়িঘড়ি করে যাচ্ছি এখন হসপিটালে। না, ঠিক হসপিটাল বলবো না, ইমার্জেন্সি রুমে। মানে প্রেগনেন্সি রিলেটেড হঠাৎ করে যদি কিছু হয়, কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে না, ডাইরেক্ট প্রথমে ইমার্জেন্সিতেই যেতে হবে। ইমার্জেন্সিতে যাবার আমার একটাই কারণ, সেটা হচ্ছে অসম্ভবভাবে আমার এই বাঁ হাতে ব্যথা করছে, জানেন। ভ্যাকসিন নিতে গিয়েছিলাম, টিড্যাপ ভ্যাকসিন। ডাক্তারবাবু বললেন এই ভ্যাকসিনটা নিয়ে নিলে আপনার জন্যই ভালো। অগত্যা আমরা 5 কান না ভেবে বলে দিলাম ঠিক আছে, দিয়ে দিন। ব্যাস ভ্যাকসিন তো নিয়ে ঘরে চলে এলাম। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 সপ্তাহ কেটে গেল, জানেন। হাতের ব্যথা আর যায় না। বাবারে বাবা, ছোটবেলা থেকে এত ইঞ্জেকশন নিয়েছি, কোনোদিন এরকম হাতের ব্যথা পাইনি, জানেন। হাতের ব্যথা হচ্ছে, তার উপর কোনো পেন কিলার খেতে পারছি না, কারণ আমি গর্ভবতী, কোনো ওষুধ দেওয়া যাবে না। ওর বাবাকে শেষ অবধি বললাম 2 সপ্তাহ হয়ে গেছে, সহ্য করা যাচ্ছে না গো, চলো হসপিটালে যাই। টিড্যাপ ভ্যাকসিনটা নিয়ে আমার এমন একটা ফোবিয়া এসে গেছে না, খালি মনে হয় ইঞ্জেকশন দিলে আবার আমার হয়তো 1 মাস ধরে হাত ব্যথা থাকবে। প্রেগনেন্সিতে ভীষণ কষ্ট, মানে আমি সত্যি বলছি, মানে নজিয়া, ভমিটিং এইগুলো তো থাকবে, এগুলো তো কমন জিনিস। বাট অন্যান্য যে প্রবলেমগুলো অ্যাকচুয়ালি আমাদের মেয়েদের হয় অ্যাকচুয়ালি ডিউরিং প্রেগনেন্সি পিরিয়ডে, আমি সত্যি বাই গড গ্রেস আমি ঠিক আছি এখনও অবধি। তো এতদিন নিজেকে এতটা খেয়াল রাখার পর, টেক কেয়ার করার পর যদি এরকম একটা সিম্পল ভ্যাকসিনের জন্য কষ্ট পেতে হয়, মানে নো ওয়ার্ডস টু এক্সপ্রেস অ্যাকচুয়ালি। যাই হোক, আর সেটা তো আমাকে বিয়ার করতেই হবে, তার মধ্যেও কাজ করেছি আর হাত পা নাড়িয়েছি বিশেষ করে, কারণ ওইটা তো করতেই হবে, নাহলে শরীরটা ঠিকই হবে না। আর বসে যাওয়া মানে হাজার রোগ আরও বেড়ে যাওয়া। নিজের মনের জন্যে অনেক চেষ্টা করেছি, ভেবেছি হয়তো ইঞ্জেকশন দিয়েছে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ও বাবা, আজও যাই কালও যাই, ব্যথা আর যায় না, জানেন। সেক নিয়েছি, বরফ দিয়েছি, ওই যে বাজারে মোটামুটি যে ক্রিমগুলো পাওয়া যায় সেগুলোও লাগিয়েছি, হাতের ব্যথা আর যায় না। সন্দেহ হতে এই যে ইমার্জেন্সিতে এসেছি। কয়েকটা কাগজপত্র দিয়েছে, ভেতরে আর ভিডিও শ্যুট করিনি, কিন্তু কি বলবো, ওনাদের কথা শুনে আমাদের চক্ষু চড়ক গাছ। এত ওয়েট করাচ্ছে এমার্জেন্সির মানে কি যে এমার্জেন্সি তো বুঝি না। এই যে পেছনে তো আমার এত ভ্যাকসিন নেওয়া হয়েছে, টিড্যাপ ভ্যাকসিন যবে থেকে নেওয়া হয়েছে, মানে আমার 1 জুলাইতে আমার ভ্যাকসিন নেওয়া হয়েছিল। এখনো পর্যন্ত মানে এখানে জাস্ট পেনটা রয়েছে, সেই পেন কেন থাকবে এটাই হচ্ছে কথা। ওরা এক্সরে করেও বলছিল, বাট এক্সরেটা আমার মন সাই দিল না বলে না করলাম। আর ওরাও সাজেস্ট করছে যে মানে দিস ইজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন, কারণ এরকম প্রেগনেন্সিতে এক্সরেটা ঠিক হবে না। তো যাই হোক, আমরা এক্সরেটা ড্রপ
করলাম, বাট লেটস হোপ ফর দ্য বেস্ট। এই কন্টিনিউয়াসলি একটা টুকটুক করে একটু মানে হালকা হালকা করে ব্যথা এরকম হয়ে যাচ্ছে। ঠিক হচ্ছে, ঠিক যে হয়নি আমার তা নয়, আমার মনে হয় ওটাই মাসেল পেন। আবার মাসেল পেন মানে ঘাড়ে শটকা লেগে যাওয়ার মতো ওই ব্যাপারটা নাকি ঠিক জানি না, বলছে স্ট্রেচ করে যেতে হবে, দেখি কবে ঠিক হয়। বাট এরকম এক্সপিরিয়েন্স আমার আগে কখনোই হয়নি, কখনো হয়নি। কবে ঠিক হবে জানি না। আর ঝট করে কোনো পেন কিলারও দিতে পারছে না প্রেগনেন্সির জন্য। এখন বাড়ি যাব, ওই একটা দুটো ক্রিম জাস্ট কি আইসি হট বলেছে ওইটাই নেবো, লাগাবো, লেটস সি। বলো আইসি হট বলছো, আইসক্রিম কি আইসক্রিম কেক শুনছে। যাওয়ার পথে ওর বাবাকে বললাম চলো ঘরে একদম চানাচুর নেই, মুড়ি টুড়ি খাওয়া যায় না, ওই দুটো বাজার করে নিয়ে একেবারে ঘরে ফিরবো। সত্যি কথা বলতে জানেন, এই এমার্জেন্সিতে যখন যাই ডাক্তারবাবু কি বললেন, কোনো এক্সরে তো করা যাবে না যেহেতু আমি প্রেগনেন্ট বলে, বাচ্চার জন্য একদমই সেটা সেফ নয়। তাই জন্য এক্সরে না করে ওনারা শুধু আমার মুখের কথা শুনে যেটুকু বললেন, ব্যথা দুটো কারণে হতে পারে। এক হয়তো ইঞ্জেকশনটা ভুল জায়গায় নার্ভে গিয়ে ডাইরেক্ট হিট করেছে, তাই নার্ভ সেক্ষেত্রে ড্যামেজ হতে পারে, বা ইঞ্জেকশনের নিডল হয়তো হাতে রয়ে যেতে পারে, সেই কারণেও ব্যথা হতে পারে। ভাবুন তো, আপনি এক গর্ভবতী, ডাক্তারের কাছে গেছেন, অথচ এক্সরেও করতে পারছেন না, ওনারা ঠিক করে বলতে পারছে না, কিন্তু এদিকে বলতে পারে হাতে নিডল রয়ে যেতে পারে। আপনারা ওই সময় শুনে মাথা কখনো কাজ করবে? একই জিনিস আমারও তাই হয়েছিল। ভেতরে জানেন ডাক্তারবাবুর কথা শুনে আমার মাথা বন বন করে ঘুরছে, কিন্তু ওনারা একটাই কথা বলছেন, যতক্ষণ না ডেলিভারি হচ্ছে তার আগে এক্সরে করাটা একদমই ঠিক হবে না। আপনি নিজে থেকে করতে পারেন, কিন্তু আমরা রেকমেন্ড করব না। ভাবুন, ওই হাত ব্যথা নিয়ে সেই 4 ঘন্টা এমার্জেন্সিতে থাকার পরে বাইরে বেরিয়ে এসে ওর বাবাকে এই কথাগুলো বলছি। ওর বাবাকেও ঢুকতে দেয়নি জানেন। এই যে বাজার টাজার করে এসে ঘরের মধ্যে এসে রান্না করছি, দুপুরে রান্নাটাও হয়নি। রান্না তো করতে হবে, খেতেও হবে, নাহলে যে সংসারটাই বসে যাবে। তাই তাড়াতাড়ি করে ওই থোড়ে একটু তরকারি করব, চিংড়ি মাছটা একটু ভেজে নিলাম। অনেক বেলাও হয়ে গেছে, তাই আর বেশি কিছু করলাম না, এই একটা সবজি দিয়ে ভাত দিয়ে মেখে খেয়ে নেব। দৈনন্দিন কাজ, রান্না, খাওয়া দাওয়া সবই তো চলছে, কিন্তু কন্টিনিউয়াসলি যদি হাতের একটা জায়গায় ব্যথা হতেই থাকে, আপনার কি ভালো লাগবে বলুন? কবে যাবে তাও জানি না, ভালো করে ঠিক করে শুতে পারি না, উঠতে পারি না। একই প্রেগনেন্সি কষ্ট, তার উপরে এই একটা উটকো ঝামেলা এসে পড়েছে, হাতের ব্যথা। একটা সামান্য ইঞ্জেকশন মানুষকে কত কষ্ট দেয় বলুন তো। তাও সংসারে সব কাজ করতাম বলে হাত পায়ের ব্যথাটা ছিল না, কিন্তু দেখুন এত কিছু নিজেকে টেক কেয়ার করার পরেও সেই সামান্য একটা ইঞ্জেকশন আমাকে এত কষ্ট দিচ্ছে। বলছে তো 6 মাসও নাকি ব্যথা থাকতে পারে, একটা পেন কিলার খেয়ে নিলেও তো ঠিক হয়ে যায়। না, সেই পেন কিলারও তো আমাকে এখন দেওয়া হবে না। ব্যাস, এই পাশে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে আমরা সবাই একটু রেস্ট নিয়েছিলাম। এই যে একটা চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম ফ্রোজেন, যদি ভাই প্রেগনেন্সিতে ফ্রোজেন জিনিসটা একটু কম খাই, তবে খুব মাঝে মধ্যে ইচ্ছে হলে ওই 2-3 পিস খেয়ে নিই। ওর বাবাকে মিঠিকে দেবো, ওরা তার খাবে। এই যে প্লেটের মধ্যে সাজিয়ে বাবা মেয়েকে দিয়ে আসি, ওরা তার খাক। এই পাশে আমার আরও কয়েকটা কাজ বাকি আছে জানেন, ওই বাজারে কয়েকটা মশলাপাতি নিয়ে এসেছি, এখনো পর্যন্ত ঢালা হয়নি। ডাল থেকে শুরু করে বাকি সব জিনিসপত্রগুলো একটু বক্সে ঢেলে দিলে একটা কাজ এগিয়ে যায়। তবে হ্যাঁ, প্রেগনেন্সিতে আমি যে কষ্টটা পাচ্ছি সেটা কিন্তু সত্যি একেবারে অ্যাকসেপ্ট করা যায় না। আমরা কিন্তু ফোনও করেছি, কমপ্লেন করেছি, ওনারা আমাদের সাথে ফলো আপ করছেন, কারণ ওনারা ধরেই নিয়েছেন এটা যিনি দিয়েছেন নার্সেরই গাফিলতি। ডাক্তারাই যদি অ্যাকসেপ্ট করে নেন, কি করবেন বলুন তো। তবে হ্যাঁ, এখানে তো জানেন আপনারা, আমেরিকা বা বিদেশে সু খুব ইজিলি করা হয়, বিশেষ করে গর্ভবতীর টাইমে আপনি যদি সু করেন সেটা কিন্তু খুব সিরিয়াস একটা কেস হয়ে যায়। এখন জানি না ওপর থেকে ওপরওয়ালা অবধি আমাদের সাথে যোগাযোগ করে যাচ্ছেন, আমি কেমন আছি, কি হচ্ছে, সব কিছু। পরে কি হলো আপনাদেরকে অবশ্যই জানাবো। তবে আজকের এই ব্লগের মাঝে আরও একটা কথা বলে রাখি, আজকের এই ব্লগটা শেষ হওয়ার পর আমার 7 মাসের স্বাদের ব্লগগুলো কিন্তু আপনাদের সামনে নিয়ে আসবো। অনেক জাঁকজমক করে আমার স্বাদ হয়েছে, শ্বশুর শাশুড়ি মা কী করে আমাকে স্বাদ দিয়েছেন, বাড়িতে কীরকম করে আমাদের আয়োজন করা হয়েছিল, সব কিছু কিন্তু আমি নেক্সট ব্লগে শেয়ার করব। আপনারা অবশ্যই সেই ব্লগগুলো দেখবেন। প্রেগনেন্সির আগে না আরও অনেক অ্যাক্টিভ ছিলাম জানেন, বাজার টাজার করে নিয়ে এসে তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলতাম। এখন যেই কাজটা আমার 5 মিনিট লাগতো সেই করতে এখন 20-25 মিনিট লাগছে। নড়ছি তো নড়ছি, চলছি তো চলছি, মাঝে মাঝে মনে হয় দূর সব কাজ পড়ে থাকুক, আগে গিয়ে ঘুমিয়ে পড়ি। কিন্তু ওই যে
ঘুমিয়ে পড়লে একটু রেস্ট নিলে সব কাজগুলো সে পড়ে থাকে। করতে তো হবেই, ওর বাবাও যেরকম কাজ করে একাধারে আমারও এই পাশে চলতে থাকে। একলা সংসার করতে তো হবে এখানে বলুন। এই যে কাজের কেউ যে হেল্প পাবো ঝট করে তো সেটা আর হয়ে ওঠে না। প্রেগনেন্সি টাইমে না মাঝে মাঝে মাকে একটু খুব মিস করি, বলি তো মা গো তোমার হাতে ওই মাছের ঝোল ভাতটাই খুব মিস করি। খুব ইচ্ছে করে জানেন, দেশে যেই টাটকা টাটকা মাছগুলো পাওয়া যায় সেই মাছই ঝোল ভাত খেতে। মাকে রোজ বলি জানেন, কিন্তু কি করবো বলুন, সেই কোথায় সুদূর আমাদের দেশ, কোথায় আমাদের এই আমেরিকা। চট করে যে চলে যাব সেও তো হয় না। মা তাই খুব দুঃখ করে বলে জানেন, তোর কষ্টের জন্য যে একটু ঝট করে ফ্লাইট ধরে চলে যাব 2-4 ঘন্টা, তাও নয়, থাকি সেই 30 ঘন্টা দূরে। 5 বার প্ল্যান না করে যাওয়াও যায় না। ব্যাস আমার এসে কাজু কিশমিশ গ্রিন মুগ ঢালা হয়ে গেছে। এই যে মেথির একটা প্যাকেট নিয়ে এসেছি, এটাও একটু ঢেলে নিলাম। অনেকটা কাজ মোটামুটি হয়ে গেল। এইবার খেতে দেবো সবাইকে ডিনার। আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ব্লগটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। লাইক করবেন আর কমেন্ট বক্সে জানাবেন আপনাদের যদি মনে কোনো কোয়েশ্চেন থাকে। খুব তাড়াতাড়ি আসছি আমার স্বাদের মহাপর্বের ব্লগগুলো নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের অবশ্যই খেয়াল নেবেন।